নাফিস, জি স্যার। আচ্ছা নাফিস বাদে বাকিরা সবাই শোনো। ইউনিভার্সিটি যখন খুলবে সবাই মিলে ক্লাসে নাফিসের কাছে একদিন মিষ্টি খাবা। কেন স্যার, কারণ কি স্যার? কারণ হলো গত ক্লাসে আমি ক্লাসের লিংক দিয়েছি, নাফিস ঘুমিয়েছিল, ওই লিংকটা ইয়া করতে পারেনি। আমি ক্লাস চালু করার পরেও অনেকক্ষণ পরে ওকে রিং দিচ্ছে, ও ধরে না, ক্লাসটা আমি নিতে পারিনি। ও যেহেতু একটা ভুল করছে এই জন্য ওর পানিশমেন্ট হলো সবাই মিলে ওর কাছে মিষ্টি খাবো। জি স্যার। ঠিক আছে না? ওকে ওকে স্যার, অবশ্যই। জি স্যার, পাবনা সুইটসের স্যার। পাবনা সুইটের। হ্যাঁ নাফিস শুনতে পাইছো তো? তোমাকে খাওয়াইতে হবে ক্লাসে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমরা গত ক্লাসে আমরা ছিলাম যে এই গ্রামীণী ফ্যামিলিটা পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে কিছু ছবি ডকুমেন্ট ছিল না আর কি, রেডি ছিল না, এই জন্য বলছিলাম যে এটা আবার পড়াবো আর কি। ঠিক আছে, তারপরে অন্য কথা বলতে বলতেই ক্লাস শেষ হয়ে গেছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই আম্বিলিফিরির মানে এন্ডোসিয়াম আর গাইনোসিয়ামটাও দেখানোর কথা ছিল। আম্বেলিফেরি, জি আচ্ছা স্যার। ঠিক আছে ওকে, ঠিক আছে গ্রামীণীটা শেষ করি তারপরে দেখি ওইটা আম্বেলিফেরিটা দেখাবো, অসুবিধা নেই। তো গ্রামীণী ফ্যামিলি এটা এই তোমরা জানো যে এটা হলো এই এই স্লাইড গুলো দেখানো হয়ে গেছে। লার্জেস্ট ফ্যামিলি অফ মনোকট, মনোকটের মধ্যে সবচেয়ে বড় ফ্যামিলি গ্রামীণী ফ্যামিলি। ইটস অলসো কনজার্ভ ফ্যামিলি, তাই না? যেহেতু কনজার্ভ ফ্যামিলি একটা করে অল্টারনেট নাম আছে, পোয়াসি ফ্যামিলি। পোয়াসি ফ্যামিলি, এখানে 90 জেনেরা এবং 3000 স্পিসিস আছে। ঠিক আছে, আমরা যে টার্মগুলো নতুন সেই টার্মগুলো নিয়ে কথা বলবো। আর এই ফ্যামিলিটা একটু কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমার ভিডিওটা অন আছে নাকি? আচ্ছা ওকে, তো এই স্লাইড আলোচনাগুলো হয়ে গেছে। রুট সিস্টেম, অ্যাডভেন্টিসিয়াস এন্ড ফাইব্রাস। অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম কাকে বলে এটা আমরা প্রথম ক্লাসেই জানি, তাই না? প্রথম ক্লাসের দিকেই জানি এটা। স্টেম কত ক্লাসে আলোচনা হয়ে গেছে যে স্টেম গুলো হবে কাম, নোড এবং ইন্টারনোড সলিড, সরি নোড গুলো সলিড, ইন্টারনোড ফাঁপা হবে, এই ধরনের স্টেমকে কাম বলে। আর লিফ বলা আছে, লিফটা আমি পরে ছবিতে দেখাবো। লিফ সিম্পল, অল্টারনেট, ডাইস্টিকাস। ডাইস্টিকাস শব্দটা আমাদের কাছে নতুন, এটা আমি বুঝাবো। With a leaf sheath which is split open on the opposite of the leaf blade, there is a membranous structure at the base of the leaf blade, a venation parallel. এখানে বোঝা যাচ্ছে যে লিফের মোটামুটি তিনটা অংশ থাকে। লিফের তিনটা অংশ থাকবে, একটা লিফের লিফ ব্লেড থাকবে এবং লিফ শীট থাকবে, ছবিতে দেখাবো। আর লিফ ব্লেড এবং লিফ শীটের সংযোগস্থলে আরেকটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকবে, সেই মেমব্রেনাস স্ট্রাকচারটাকে শব্দ হচ্ছে কেন জানি। ওকে, তাহলে লিফের তিনটা অংশ থাকবে, একটা লিফ ব্লেড, লিফ শীট এবং লিফ ব্লেড এবং লিফ শীটের মাঝে একটা মেমব্রেনাস। মেমব্রেনাস শব্দটা তোমরা জানো যে পাতলা পর্দার মতো স্ট্রাকচার থাকবে। আর এই ভিনেশন হবে প্যারালাল, যেহেতু মনোকট লিফ, ভিনেশন মানে হলো শিরাবিন্যাস, শিরাবিন্যাস সমান্তরাল হবে। ইনফ্লোরেসেন্স হলো স্পাইক অফ স্পাইকলেট অর পেনিকেল অফ স্পাইকলেট হবে। স্পাইক এবং স্পাইকলেট এই জিনিসগুলো
আলোচনা করা আছে, পেনিকেল জিনিসটাও আলোচনা করা আছে, সবগুলোই আলোচনা করা আছে। আবার একটু আমি রিপিট করি। স্পাইক হলো তোমরা জানো যে ইনফ্লোরেসেন্স গুলো মোটামুটি দুই ধরনের, প্রধানত দুই ধরনের, একটা হলো সাইমোস, একটা হলো রেসিমোস। রেসিমোস ইনফ্লোরেসেন্সে একটা ইনফ্লোরেসেন্সের গোড়ার দিকে বড় ফুল আর আস্তে আস্তে উপরের দিকে ছোট ফুলগুলো থাকে। তো এই ধরনের ইনফ্লোরেসেন্সকে বলা হয় রেসিমোস। রেসিমোসের একটা টাইপ হলো স্পাইক। স্পাইক হলো যদি রেসিমোস ইনফ্লোরেসেন্সে সেসাইল ফ্লাওয়ার অর্থাৎ ফুলের বোটা নাই, এরকম ফুল যদি সাজানো থাকে ইন রেসিমোস প্যাটার্নে যদি সাজানো থাকে, তবে তাকে আমরা বলি স্পাইক। আর স্পাইক ছোট ছোট স্পাইককেই স্পাইকলেট বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলো আলোচনা করা আছে। আর পেনিকেল হলো যে কোনো ব্রাঞ্চড ইনফ্লোরেসেন্সকে পেনিকেল বলা হয়। ঠিক আছে, তো গ্রামিনী ফ্যামিলিতে অনেকগুলো প্লান্ট আছে, এর ইনফ্লোরেসেন্স গুলো দুই ধরনের হতে পারে, স্পাইক অফ স্পাইকলেট অথবা পেনিকেল অফ স্পাইকলেট। যেমন রাইসের ক্ষেত্রে হলো পেনিকেল অফ স্পাইকলেট, বাট হুইটের ক্ষেত্রে হলো স্পাইক অফ স্পাইকলেট। ব্রাঞ্চড ইনফ্লোরেসেন্স মানেই হলো পেনিকেল, এটা মনে রাখবা। ঠিক আছে, এখন একটা স্পাইকলেটে কি কি থাকে, এখানে বলা আছে ইচ স্পাইকলেট কনসিস্ট অফ ওয়ান অর ফিউ ফ্লাওয়ার্স। একটা স্পাইকলেট কিন্তু একটা ইনফ্লোরেসেন্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে স্পাইকের ক্ষুদ্র রূপ হলো, ক্ষুদ্র মানে হলো ছোট ছোট সাইজ যদি হয়, তার মানে দেখো একটা স্পাইকে অনেকগুলো ফুল থাকবে, সেই ফুলগুলোর মধ্যে গোড়ার ফুলগুলো বড় আর উপরের ফুলগুলো ছোট হবে, আর হলো ফুলগুলো বোটা ছাড়া হবে। এই ধরনের ইনফ্লোরেসেন্সকে আমরা বলছি স্পাইক, আর ছোট স্পাইককে বলা হচ্ছে স্পাইকলেট। এখন আমরা একটা স্পাইকলেটের কথা বলছি এখানে। একটা স্পাইকলেট কেমন? একটা স্পাইকলেটে সাধারণত অনেকগুলো ফুল থাকবে, তা না হলে তো সেটা ইনফ্লোরেসেন্স হবে না। তো এই গ্রামিনী ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় যে বেশি কখনো একটা স্পাইকলেটে একটা ফুল থাকে মাত্র, আর কখনো কখনো কয়েকটা ফুল। তোমরা নিজেরা কথা বললে মিউট করে কথা বলবা, তোমরা কথা বললে তো আমি ক্লাস নিতে পারবো না। ঠিক আছে না? আমি সবাইকে মিউট করে রাখছি। ক্লাস শোনার চেষ্টা করো, ক্লাস শুনলে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, আমরা বলছিলাম যে একটা স্পাইকলেটে একটা ফুলও থাকতে পারে, কয়েকটা ফুল থাকতে পারে। যেমন গমের ক্ষেত্রে 2 থেকে 7টা ফ্লোরেট থাকে, একটা স্পাইকলেটে 2 থেকে 7টা ফ্লোরেট থাকে, ছোট ছোট ফুল থাকে। বাট রাইস হলো স্পেশাল, রাইসের ক্ষেত্রে একটা স্পাইকলেটের ভিতরে একটাই ফ্লোরেট ডেভেলপ হয়, আর হয় না। ঠিক আছে, একটা স্পেশাল ধরনের। এটা 2টা এমটি গুলুম থাকে। ঠিক আছে, 2টা এমটি গুলুম থাকে আর 2টো ফ্লাওয়ারিং গ্লুম থাকে। গ্লুম হলো মঞ্জুরিপত্র, লেমা এবং পেলিয়া নামক 2টা মঞ্জুরিপত্র থাকে। আর আরেকবার যদি ওই বিষয়টা বলতেন, গমের ক্ষেত্রে 2টা থেকে 7টা হয়। হ্যাঁ, আমি বলছি যে একটা স্পাইকলেট শব্দের অর্থ কি? একটা ইনফ্লোরেসেন্স, তাই কিনা? আমরা বলছি যে রেসিমোস টাইপের যে ইনফ্লোরেসেন্স গুলো আছে সেখানের এক্সাম্পল হিসেবে বলছি রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাটকিন, ক্যাপিটেট, এরকম অনেকগুলো। সো স্পাইক কি এটা বোঝাই বললাম। আর স্পাইকেরই ক্ষুদ্র রূপ, ছোট ছোট যদি স্পাইক হয় সেটাকে স্পাইকলেট বলে। সো স্পাইকলেট হলো এক ধরনের ইনফ্লোরেসেন্স মানে সেখানে একগুচ্ছ ফুল থাকবে। তো গমের ক্ষেত্রে সেই ফুলের সংখ্যা হলো 2 থেকে 7টা। একটা স্পাইকলেটের ভিতরে গমের ক্ষেত্রে ফুলের সংখ্যা হলো 2 থেকে 7টা। বাট রাইসের ক্ষেত্রে একটু স্পেশাল, যে এখানে একটাই মাত্র ফুল থাকে, একটাই মাত্র ফ্লোরেট থাকে। রাইসের ক্ষেত্রে একটাই থাকে, আর ডেভেলপড হয় না। আর গমের ক্ষেত্রে 2 থেকে 7টা পর্যন্ত ফ্লোরেট থাকতে পারে।
আর এখানে লেমা, পেলিয়া, এমটিগুলোম এই কথাগুলো বলা আছে, এটা ছবিতে আরো ক্লিয়ার হবে। একটু পরে ছবিটাতে যাব, ছবিটাতে ক্লিয়ার হবে কোনটা লেমা কোনটা পেলিয়া। স্যার আপনি পাওয়া- বললেন স্যার গমের ক্ষেত্রে 2 থেকে 7টা স্পাইকলেট থাকে, এখানে ফ্লোরেট স্পাইকলেট হবে থাকে, না ফ্লোরেট হবে? আচ্ছা, ফ্লোরেট থাকে, ফ্লোরেট ছোট ছোট ফুল। আর রাইসের ক্ষেত্রে একটা ফ্লোরেট থাকে, একটা স্পাইকলেটে একটা ফ্লোরেট থাকে ইন কেস অফ রাইস, ইন কেস অফ হুইট 2 to 7 ফ্লোরেট ইন এ স্পাইকলেট। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন যে ফুলগুলো হয় বা ফ্লোরেট গুলো হয়, ফ্লোরেট কেন বলা হচ্ছে? যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, খালি চোখে অনেক সময় দেখাই যায় না, এরকম ছোট ছোট ফুল। সেই ফুলগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে যে এরা জাইগোমরফিক টাইপের হবে, বাইসেক্সুয়াল হবে, সামটাইমস ইউনিসেক্সুয়াল, কখনো কখনো ইউনিসেক্সুয়াল হয়, এবং ফুলগুলো হাইপোগাইনাস টাইপের হয়। তো এখানে আমি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারটা কোথায় পাওয়া যায় একটু বলে নিই। যে সিরিয়াল ফ্যামিলিতে একটা স্পেশাল প্লান্ট আছে, সেই প্লান্টটার নাম হলো মেইস, ভুট্টা। তোমরা জানো যে ভুট্টা গাছের আমরা যেটা ভুট্টা খাই বা ভুট্টা পাই যেটা, সেটা হলো কব, ওইটার নাম হলো কব। ওটা হলো ফিমেল ইনফ্লোরেসেন্স, ফিমেল। আর ভুট্টা গাছের মাথায় যে আবার একটা ইনফ্লোরেসেন্স থাকে ফুলের মতো, সেটার নাম হলো টাসেল। তাহলে ভুট্টা গাছে 2 ধরনের ইনফ্লোরেসেন্স থাকে। পাতার কক্ষে একটা বা দুটো ফিমেল ইনফ্লোরেসেন্স তৈরি হয় যেখানে ভুট্টাগুলো জন্মায়, সেটাকে বলা হয় কব। আর গাছের শীর্ষে, একেবারে শীর্ষে টপে এক ধরনের ইনফ্লোরেসেন্স থাকে, সেটার নাম হলো টাসেল। টাসেলে সাধারণত মেল ফ্লাওয়ার গুলো থাকে, আর কবে ফিমেল ফ্লাওয়ার গুলো থাকে। তাহলে একই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যদি আলাদা আলাদা জায়গায় জন্মায়, তাহলে ওই ধরনের প্লান্টকে মনোসিয়াস প্লান্ট বলে। সো সিরিয়াল ফ্যামিলিতে একটা মনোসিয়াস প্লান্ট, এবং সেই মনোসিয়াস প্লান্টটা হলো ভুট্টা। এটা সাধারণত অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে সিরিয়াল ফ্যামিলি থেকে একটা মনোসিয়াস প্লান্টের নাম বলো, সেটার উত্তর হবে ভুট্টা। বা ধান, গম এগুলো কিন্তু সবাই বাইসেক্সুয়াল, অর্থাৎ একই একটা ফ্লোরেটের ভিতরে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই থাকবে। পেরিয়েন্থ যে জিনিসটা কি, এটা আমি ছবিতেই বোঝাই দেই। পেরিয়েন্থ সম্পর্কে এমনিতে তোমরা জানো যে ফুলের 4টা অংশ। আমি শুধু পেরিয়েন্থ জিনিসটাকে একটু মনে করে দিয়ে, যে তোমরা জানো আগে থেকেই যে পেরিয়েন্থ হলো ফুলের যে 4টা অংশ। ফুলের একটা স্ট্যান্ডার্ড ফ্লাওয়ারের 5টা অংশ থাকে। তোমরা জানো যে পেডিসেল, ফুলের বোটা থাকে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। এর মধ্যে পেডিসেল কোনো কোনো ফুলে থাকে, কোনো কোনো ফুলে থাকে না। এটা ফুলের স্তবক নয় আর কি, এটা স্টক। আর বাকি যে 4টা স্তবক, এই 4টা স্তবকের মধ্যে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। আমরা জানি ক্যালিক্সের একটা মেম্বারকে আমরা সেপাল বলি, করোলার মেম্বারকে আমরা পেটাল বলি, অ্যান্ড্রোসিয়ামের মেম্বারকে আমরা স্টামেন বলি, আর গাইনোসিয়ামের মেম্বারকে আমরা কার্পেল বলি। ঠিক আছে। তো এখানে যদি কোনো ফুলে এরকমটি ঘটে যে ক্যালিক্স এবং করোলা ফিউজড হয়ে একটা স্ট্রাকচার গঠন করে, ক্যালিক্স এবং করোলা, বৃতি এবং দলমণ্ডল ফিউজড হয়ে একটা স্ট্রাকচার গঠন করে, আলাদা করা না যায় না, তখন তাদেরকে বলা হয় টেপাল। তাদের কি বলবো, তাদেরকে ক্যালিক্স এবং করোলা ইউনাইটেড হলে তাদেরকে বলা হয় পেরিয়েন্থ। আর পেরিয়েন্থের এক একটা মেম্বারকে বলা হয় টেপাল। এই টেপাল কথাটা এর আগে বলছি আমি, আবার বলছি যে ক্যালিক্স এবং করোলা ইউনাইটেড হয়ে একটা স্ট্রাকচার গঠন করলে ওটাকে বলা হয় পেরিয়েন্থ। অনেক ফুল আছে পৃথিবীতে যেখানে ক্যালিক্স করোলা আলাদা নাই, দুটো মিলে একটা স্ট্রাকচার গঠন করে। পেরিয়েন্থের এক একটা মেম্বারকে বলা হবে টেপাল। সেপাল আর পেটাল বাদে আরেকটা টার্ম কিন্তু বলছি, টেপাল, TEPAL, টেপাল। তো রাইসের ক্ষেত্রে অথবা গ্রামিনী ফ্যামিলির ক্ষেত্রে ক্যালিক্স এবং করোলা ইউনাইটেড হয়ে একটা স্ট্রাকচার গঠন করে, সেই স্ট্রাকচারটার নাম হলো পেরিয়েন্থ। এটা রিপ্রেজেন্টেড হয় 2টা অথবা 3টা স্কেল লাইক স্ট্রাকচার দ্বারা। স্কেল লাইক স্ট্রাকচার মানেই হলো, স্কেলি স্ট্রাকচার সম্পর্কে এর আগে আমি ক্লাসে বলছি যে প্লান্টের যে পার্টগুলো নন ক্লোরোফাইলাস অর্থাৎ সবুজ হবে না,
এবং মেমব্রেনাস পাতলা হবে। নন ক্লোরোফাইলাস এন্ড মেমব্রেনাস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ স্কেল। স্বল্পপত্র, বাংলাটা হলো স্বল্পপত্র, অর্থাৎ পাতলা হবে কিন্তু এখানে কোনো সবুজ হবে না, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় স্কেল। তো পেরিয়েন্ট গুলো 2টা বা 3টা স্কেল লাইক স্ট্রাকচার দ্বারা রিপ্রেজেন্টেড হয়, যেটা এক একটা নাম হওয়া উচিত ছিল টেপাল, কিন্তু যেহেতু এরা মডিফাইড, খুবই ছোট, একটু বেশি মডিফাইড, এই জন্য এর আলাদা একটা নাম দেওয়া আছে, দে আর নেমড অ্যাজ লডিকুল। তাহলে পেরিয়েন্টের এক একটা মেম্বারকে এখানে বলা হচ্ছে লডিকুল, যেহেতু তারা বেশি স্পেশালাইজড, এই জন্য নাম হলো লডিকুল, বাট এর কমন নেম হবে টেপাল। পেরিয়েন্টের পার্ট সেই অ্যান্থারটাকে এখানে বলা আছে ভার্সেটাইল, অর্থাৎ ভার্সেটাইল শব্দের অর্থ হলো বহুমুখী। হ্যাঁ সর্বমুখী, বহুমুখী না, সর্বমুখী। সর্বমুখী মানে হলো, এটা আমি ভিডিওটা অন হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করো তাহলে আমার হাতটা কি দেখতে পাচ্ছ? হাতটা, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এইটা যদি আমার, এই হাতটা যদি আমার ফিলামেন্ট হয়, আর এই চিরুনিটা আছে, চিরুনিটা বা এইটা যদি অ্যান্থার হয়, ঠিক আছে, অ্যান্থার আর এটা হলো ফিলামেন্ট, তো বাতাসে এটা এইভাবে মুভ করবে, চারিদিকে ঘুরবে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, যে এইটা মুভ করতে পারে ফিলামেন্টের উপরে, চারিদিকে মুভ করতে পারে, এই ধরনের অ্যান্থারকে বলা হয় ভার্সেটাইল। এই শব্দটার সামাজিক প্রয়োগ আছে, ম্যান অফ ভার্সেটাইল নলেজ, ম্যান অফ ভার্সেটাইল নলেজ, এরকম শব্দ আমরা জানি, যে ভার্সেটাইল মানে হলো বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ, ঠিক আছে। তো এখানে অ্যান্থারটা হবে ভার্সেটাইল, এটা হলো গ্রামিনী ফ্যামিলির একটা ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স, যে অ্যান্থার উইল বি ভার্সেটাইল। গাইনোসিয়ামে কার্পেল থাকবে একটা, ওভারি সুপেরিয়র ওয়ান সেলড, একটা থাকবে এবং একটা ওভিউল থাকবে, একটা কার্পেলে একটা ওভিউল থাকবে, স্টিগমা 2টা থাকবে এবং ফেদারি থাকবে, স্টিগমা ফেদারি থাকবে, প্লাসেন্টেশন বেজাল, প্লাসেন্টেশন বেজাল, বেস থেকে তৈরি হলে বেজাল, এন্ড ফ্রুট ইজ ক্যারিওপসিস, ফ্রুট ইজ ক্যারিওপসিস। ক্যারিওপসিস জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো, কারণ এটা যেহেতু ধান আমাদের এগ্রিকালচারিস্টদের জন্য একটা ক্রপেই কভার করে 75%, 80% এরকম। সো ধানের মরফোলজি সম্পর্কে, গমের মরফোলজি সম্পর্কে আমাদের একটু ডিটেইল জানা দরকার আছে, অথবা বিভিন্ন ভাইবা বোর্ড এবং ইভেন কি ব্যাংকের পরীক্ষা দিতে যাচ্ছ, বিসিএস এর পরীক্ষা দিতে যাচ্ছ, এই ধানের এই বিষয়টা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে পারে। ক্যারিওপসিস সম্পর্কে আমি ডিটেইল বলবো ছবিতে, ঠিক আছে। ফ্লোরাল ফর্মুলা জাইগোমরফিক বাইসেক্সুয়াল দেয়া আছে, কিন্তু কখনো কখনো ইউনিসেক্সুয়াল হতে পারে। পি হলো পেরিয়েন্ট রিপ্রেজেন্ট করছে, লডিকুল 2 or 3, অ্যান্ডোসিয়াম 3 or 4, গাইনোসিয়াম ইন সাম কেসেস 3 আছে, কিন্তু মেইনলি কার্পেল 1, এবং এটা সুপেরিয়র ওভারি থাকে। এই ফ্লোরাল ফর্মুলা গুলো, এগুলো অত ইম্পর্টেন্ট না, যেহেতু এটা হলো কমপ্লেক্সিটি আছে। ফ্লোরাল ফর্মুলা হলো স্পেসিফিক প্লান্টের ফ্লোরাল ফর্মুলা ইম্পর্টেন্ট। ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স দেখা আছে, প্রথম স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সাধারণত জয়টা কার্টেল থাকে, স্টিগমাও ততটা থাকে, তো এখানে তো দুইটা রাইট স্টিগমা, রাইট, এটা কি হ্যাঁ একটু হ্যাঁ আলাদা? হ্যাঁ রাইট, ঠিকই বলছো, সাধারণত খুব ভালো কথা বলছো। সাধারণত যতটা কার্পেল থাকে ততটাই স্টিগমা থাকে, কিন্তু এটা রাইস এবং গ্রামিনী ফ্যামিলিটা হলো অ্যাডভান্স ফ্যামিলি, এর অনেক মডিফিকেশন আছে। তোমরা তো অলরেডি দেখলা যে ফুলটা অনেক ছোট, স্পাইকলেট, পাপড়ি, পেটাল এবং ক্যালিক্স মিলে পেরিয়েন্ট হয়, এটার অনেক মডিফিকেশন আছে, মানে অনেকগুলো অ্যাডাপ্টেশন হওয়ার কারণে এর এই চেঞ্জটা আসছে। এখানে দুইটাই স্টিগমা থাকে, বাট কার্পেল ইজ ওয়ান, ঠিকই বলছো তুমি। সাধারণত ওই জন্য সাধারণত কথাটা আসছে, যে সাধারণত যতটা কার্পেল ততটা স্টিগমা, কিন্তু অসাধারণত কিছু ব্যাপার আছে, সেটা রাইসের ক্ষেত্রে, ঠিক আছে।
আচ্ছা, তো এই ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা একটু বলে আসছি মোটামুটি স্টেম কাম, ইট ইস ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স। লিপ গুলোর দুইটি অংশ থাকবে, ডায়াস্টিকাস, আমি এটা ছবিতে বোঝাবো যে লিপ ব্লেড এবং লিপ শীথ থাকবে, এবং লিপ ব্লেড এবং লিপ শীথের মাঝখানে একটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকবে, সেটাকে লিগুল বলা হয়। আসলে লিগুল টার্মটার নাম হবে লিগুল। ইনফ্লোরেসেন্স, স্পাইক অফ স্পাইকলেট অর পেনিকেল অফ স্পাইকলেট, অ্যান্থার ভার্সেটাইল, স্টিগমা ফেদারি, এটা আমি ছবিতে দেখাবো, এন্ড ফ্রুট স্ক্যারিওপসিস, এটাও আমি ভালো করে বোঝাবো। ঠিক আছে, এখন মনে হয় আচ্ছা এটা এক্সাম্পল গুলো চলে যাক আগে। রাইস অরাইজা স্যাটাইভা, মেইস জিয়া মেইস, হুইট টিটিকাম এস্টিভাম, বার্লি হার্ডিয়াম ভার্গারি, সুগার ক্যান স্যাকারাম অপিসিনারাম, কাউন সেটারিয়া ইটালিকা, চীনা পেনিকাম মিলিয়াসিয়াম, রাই সিকালি সিরিয়ালি, সরগম সরগম ভালগারি, এন্ড ব্যাম্বু ব্যাম্বুসা স্পিসিস। ব্যাম্বুসার অনেকগুলো স্পিসিস আছে, এই জেনাসটা শুধু এখানে বলা আছে। এটা হলো রাইস, এটা দেখছো তোমরা সবাই। আচ্ছা, এটা হলো মেইজ। মেইজের যে কথাটা বলছিলাম যে এখানে টাসেল এন্ড কপ, এই যে দেখো পাতার কক্ষে এটা হলো কপ, এখানে পরবর্তীতে ভুট্টা হয়। আর এটা হলো ফিমেল ইনফ্লোরেসেন্স, আর এইটা টপে যেটা থাকে সেটা হলো টাসেল, এটা হলো মেল ইনফ্লোরেসেন্স। একই গাছে যেহেতু পুরুষ ফুল এখানে আর স্ত্রী ফুল এখানে থাকে, এই জন্য এটা হলো মনোসিয়াস প্লান্ট। আর এই যে লম্বা দাড়ির মতো অংশ এখানে ছোট ছোট আছে ভুট্টার, কিন্তু এগুলো অনেক লম্বা লম্বা হয়, এগুলো হলো স্টিগমা। আবার বলছি, এগুলো হলো স্টিগমা। ঠিক আছে, অর্থাৎ এই যে এক একটা দানা এক একটা ফুল ছিল, এর এক একটা করে স্টিগমা বাহির হয়ে যায়, পোলেন গ্রেইন এখান থেকে পড়ে এই স্টিগমার উপরে পড়ে, স্টিগমার উপরে পড়ে গিয়ে পোলেন এই স্টিগমা দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে গিয়ে ওভারিকে ফার্টিলাইজ করে। অর্থাৎ যতগুলো ভুট্টার দানা তৈরি হয় একটা ইনফ্লোরেসেন্সে, ততগুলো ফুল, তারও থেকে অনেক বেশি ফুল ছিল এখানে। যতগুলো ফার্টিলাইজড হয়ে গেছে ততগুলো এরকম দানা আমরা পাই, এক একটা দানা এক একটা ফল ভুট্টার ক্ষেত্রে। আর এটা হলো মনোসিয়াস প্লান্ট। ঠিক আছে, মনোসিয়াস প্লান্ট হুইট, এই যে স্পাইকটা হলো এরকম দেখো, এটা ব্রাঞ্চড ইনফ্লোরেসেন্স না। ঠিক আছে, এটা এটা আনব্রাঞ্চড ইনফ্লোরেসেন্স। এইটা এই যে এই এক একটা হলো স্পাইকলেট হলো এতটুকু, এটা একটা স্পাইকলেট যার ভিতরে 2 থেকে 7টা ফ্লোরেট থাকে। ঠিক আছে, এই আমার তীর যেখানে আছে সেটাই হলো একটা স্পাইকলেট, আর টোটালটা মিলে হলো স্পাইক। ঠিক আছে, এইখানে এর ভিতরেই যদি ওপেন করি 2 থেকে 7টা ফ্লোরেট দেখা যাবে। এটা হলো বার্লি, এটা অনেকটা ইয়ের মতোই, গমের মতোই, এটাও স্পাইক। এটা হলো আখ। ঠিক আছে, আখ স্যাকারাম অফিসিনারাম, এই যে এখানে নোড ইন্টারনোড গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হলো নোড, আর এই দুটোর মাঝখানে এটা হলো ইন্টারনোড। এটা হলো ফক্সটেল মিলেট, ফক্সটেল মিলেট মানে শিয়ালের লেজের মতো দেখতে, কাউন্ট সেটারিয়া ইটালিকা। এটা হলো ছোট ছোট রাইসের মতো চীনা। ঠিক আছে, এটাও এর ইনফ্লোরেসেন্সটাও পেনিকেল, ব্রাঞ্চ ইনফ্লোরেসেন্স। এটা হলো রাই সিকালি সিরিয়ালি। তোমরা আরেকটা ক্রপের নাম জানো টিটিকালি, নাম শুনছো কখনো? টিটিকালি, টিটিকালি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। টিটিকালি নাম শুনছো কখনো? টিটিকালি? না স্যার। না স্যার। আচ্ছা, আমি তাহলে বলে যাই, পরে কোথাও শুনতে পারো। এই যে দেখো, এই যে হুইটের জেনাস হলো টিটিকাম, আর রাইয়ের জেনাস হলো সিকালি। ওকে, এই দুটো ক্রপের ক্রস ঘটিয়ে, সাধারণত জেনাস জেনাস ক্রস ঘটানো যায় না, কিন্তু দুটো স্পেসিসের মধ্যে ক্রস ঘটিয়ে হাইব্রিড অন্য কিছু প্রোডাকশন করা যায়। কিন্তু এক্ষেত্রে রাইস এবং হুইট এবং রাইয়ের এবং সিকালির মধ্যে ক্রস ঘটিয়ে, পরাগায়ন ঘটিয়ে আরেকটা নতুন ক্রপের আবিষ্কার করা সম্ভব হয়েছে, যার নাম হলো টিটিকালি। টিটিকাম থেকে ট্রিটি এবং সিকালি থেকে কালি নিয়ে টিটিকালি নামক আরেকটা নতুন ক্রপ, যেটার প্রোডাকশন হুইট এবং রাই থেকেও অনেক বেশি।
এটা ক্রপ আছে, টিপিক্যালি একটা ক্রপ আছে, এই নাম শুনবা। এবং যেটা এটা হলো হুইট এবং রাই থেকে ক্রস করে সংকরায়নের মাধ্যমে নতুন একটা ক্রপ ডেভেলপ করা হয়েছে যার নাম হলো টিপিক্যালি। যদি কখনো শব্দটা আসে তাহলে বা ভাইভাটে আসতে পারে, অথবা বিশেষ কোশ্চেন আসতে পারে যে টিপিক্যালি কোন দুটো ক্রপের, গম এবং রাইয়ের সংকর। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যে জিনিসগুলো বলতে চাচ্ছিলাম, তাই না, মরফোলজিটা একটু দেখো। এই প্রথমে দেখো রুট সিস্টেমে বলা আছে যে অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম। ঠিক আছে, অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম পাতাগুলোর নোট এবং ইন্টারনোটের ব্যাপারে বলা ছিল যে এটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এই নোটের মাঝখানে জায়গাটা হলো ইন্টারনোট। ওকে, আর লিফ গুলোর আমি কথা বলছিলাম যে লিফ গুলোর বেসিক্যালি তিনটা অংশ থাকে। একটা হলো এই যে দেখো এই লিফটার কথা খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এটা হলো লিফ প্লেট, আর এখান থেকে এই পর্যন্ত হলো লিফ শীট। লিফ শীটটা সাধারণত এই স্টেমকে পেঁচিয়ে রাখে, এটা একটু ম্যাচিউর হয়ে গেছে যার জন্য বাইরে বের হয়ে আসছে। কিন্তু এই লিফটার কথা দেখো, এটা ব্লেড, আর এখানে লিফ শীটটা হলো স্টেমকে পেঁচিয়ে থাকবে। লিফ শীট স্টেমকে পেঁচিয়ে থাকে আর লিফ ব্লেডটা ওপেন থাকে। ঠিক আছে, তো দুইটা অংশ ব্লেড এন্ড শীট। আর ব্লেড এবং শীতের মাঝখানে আরেকটা স্ট্রাকচার থাকে, এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে স্ট্রাকচারটা, যেটাও উপরের স্টেমটাকে একটু পেঁচিয়ে রাখে। ঠিক আছে, এটা হলো লিফ ব্লেড, এটা হলো লিফ শীট। এর মাঝখানে একটা অংশ থাকে যেটা মেমব্রেনাস বলছিলাম, এটা হলো, এটা ছোট বড় বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। রাইসের ক্ষেত্রে একটু বড় বড় হয়, হুইটের ক্ষেত্রে একটু ছোট ছোট হয়। এটাকে বলা হয় লিগিউল। এই প্রেজেন্স অফ লিগিউল ইজ এ ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রামিনি ফ্যামিলি। লিগিউল থাকবে, কিন্তু রাইসের ক্ষেত্রে আরো একটা এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে। রাইসের ক্ষেত্রে আরো একটা এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে, এটা এই যে এই পাশে একটা থাকবে, এটা এই পাশে একটা থাকে, দুই পাশে দুটো থাকে। এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকে। ঠিক আছে, দুই পাশে দুটো কাস্তের ন্যায় ফেদারি একটা স্ট্রাকচার থাকে, এর নাম হলো অরিকল। এটার নাম হলো অরিকল। এটা কিন্তু রাইসে থাকে, এটা কিন্তু আবার সব ক্রপে থাকে না সব। কিন্তু লিগুলটা হলো সব গ্রামিনি ফ্যামিলির সব প্রত্যেকটা গাছেই থাকবে, অরিকলটা সবখানে থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা রাইসের ক্ষেত্রে যেটা ছবিটা যেহেতু রাইসের, এখানে অরিকল লিগুল দেখালাম। আবার প্র্যাকটিক্যালেও যেহেতু এটা দেখানো হবে, কেমন ভাবে দেখানো সম্ভব হবে কিনা আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছি এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে রাইসের ক্ষেত্রে চারটা স্ট্রাকচার থাকবে, ব্লেড, শীট, অরিকল এবং লিগুল। এখন অরিকল এবং লিগুল থাকার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে, গুরুত্ব যদি না থাকতো তাহলে এগুলো থাকতো না, এগুলো থাকতো না। এর থাকার অ্যাডভান্টেজটা কি, সেই অ্যাডভান্টেজটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি। দেখো, এই রাইস সাধারণত কোন জায়গায় জন্মায়, যেখানে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় এবং জমিতে পানি লেগে থাকে, এরকম জায়গায় রাইস বেশি চাষ করা হয়। বৃষ্টিপাত হবে এবং পানি, গাছের গোড়ায় পানি লেগে থাকবে, বা আর্টিফিশিয়ালি সেচ দিয়েও গাছের গোড়ায় পানি লাগিয়ে দেওয়া হয়, এরকম জায়গায় রাইস ভালো জন্মায়। এক কথায় সেমি অ্যাকুয়াটিক প্লান্টের মতো, অনেকটা সেমি অ্যাকুয়াটিক প্লান্টের মতো। তো এই সমস্ত জায়গায় যদি দেখো লিপের স্ট্রাকচারটা এরকম যে এটা ব্লেড, এটা হলো শীত। যদি বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটাগুলো এইখানে পড়ে এর ভিতরে প্রবেশ করার একটা চান্স ছিল যদি না লিগুল থাকতো। যদি লিগুল না থাকতো তাহলে এই বৃষ্টিটা ভিতরে ঢুকে, এই শীতের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে থাকতো। দেখো এই যে শীতের ভিতরে ঢুকে, এদিক দিয়ে ঢুকে এই স্টেমের মধ্যে এখানে বৃষ্টি লেগে থাকতো এবং সেটা পচে যেত। কিন্তু লিগুলের উপস্থিতির কারণে, লিগুল এবং অরিকলের উপস্থিতির কারণে বৃষ্টিটা এখানে পড়ে গিয়ে আর ভিতরে ঢুকে না ঢুকে এই যে ফেদারি যে অরিকল আছে, অরিকল বেয়ে বেয়ে টপ 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 করে ফোঁটা ফোঁটা আকারে নিচে পড়ে যায়। এগুলো শীতের ভিতরে প্রবেশ করে না। শীতের ভিতরে প্রবেশ না করার কারণে গাছটা আর পচে যায় না। ঠিক আছে, তো যেই এরিয়াতে যত বেশি বৃষ্টি হবে সেই এরিয়ার রাস প্লান্টে দেখবা যে অরিকল তত বেশি ডেভেলপ। যেখানে বৃষ্টি কম সেখানে অরিকলটা বেশি ডেভেলপ হবে না, কারণ অরিকলের ফাংশনই হলো বৃষ্টির পানিকে ফোঁটা ফোঁটা করে বাহিরে বের করে দেয়া।
ঠিক আছে, এইটা হলো আমরা লিপ সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন জানবো হলো ইনফ্লোরেসেন্সটা, তাই না? ইনফ্লোরেসেন্সটা আমি বলে আসছি যে এটা এরকম, যে ব্রাঞ্চড ইনফ্লোরেসেন্স, এটাকে পেনিকেল বলা হয়, ঠিক আছে। এবং সবার উপরে যে লিপটা, এই লিপটাকে বলা হয় ফ্লাগ লিপ, এই লিপটাকে বলা হয় ফ্লাগ লিপ। ফ্লাগ লিপ সম্পর্কেও তোমাদের একটু ইনফরমেশন জেনে থাকা ভালো। সেটা হলো ফ্লাগ লিপ সম্পর্কে ইনফরমেশন হলো যে দেখো, সবচাইতে উপরে যে লিপটা থাকে সেটাকে আমরা বলছি ফ্লাগ লিপ। এটা তো এই লিপটার শুধুমাত্র ফ্লাগ লিপ ফিজিওলজিতেই আলাদা একটা কোর্স আছে, শুধুমাত্র ফ্লাগ লিপ ফিজিওলজির একটা কোর্স আছে। তার মানে কি এই এই লিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে এই যে দানা হয়, দানাতে যে এখানে ইনফ্লোরেসেন্স, ধান হচ্ছে, ধানের মধ্যে যে কি বলবো স্টার্চ বা শর্করা জমা হচ্ছে, এরা হলো ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, লিফে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তৈরি হয়ে সেটা দানায় গিয়ে জমা হয়। যতটুকু জমা হয় তার 75% কার্বোহাইড্রেট সাপ্লাই করে এই লিপটা। আর বাকি এই যে এই লিপটা এবং এই লিপটা, এইটার নাম হলো ফ্লাগ লিপ, এই লিপটার নাম হলো পেনাল্টিমেট লিপ, পেনাল্টিমেট লিপ, PENALTIMATE, পেনাল্টিমেট লিপ। এই লিপটার নাম হলো থার্ড লিপ, এই লিপটার নাম হলো ফোর্থ লিপ, এরকম। সো 75% কন্ট্রিবিউট করে হলো ফ্লাগ লিপ, আর পেনাল্টিমেট এবং এই থার্ড লিপ এরা কন্ট্রিবিউট করে বাকি রেস্ট অফ দ্য 25%। তাহলে একটা রাইস প্লান্টের ক্ষেত্রে এই ফ্লাগ লিপ, পেনাল্টিমেট লিপ এন্ড থার্ড লিপ, এই কয়েকটা লিফেই কিন্তু গ্রেইন ডেভেলপমেন্টে মোরলেস টোটালটাই কন্ট্রিবিউট করে। বাকি যে লিপগুলো থাকে, এই যে এই লিপগুলো, এরা হলো নিজেরা খাদ্য তৈরি করে নিজেরা বাঁচে এবং স্টেমকে সাপ্লাই করে, বাকি পার্টস গুলোকে সাপ্লাই করে। আর একেবারে নিচের দিকে যে লিপগুলো, দে বিকাম প্যারাসাইট, দে বিকাম প্যারাসাইটিক লিপ। হোয়াট ইজ প্যারাসাইটিক লিপ? প্যারাসাইটিক লিপ হলো এমন লিপ যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এমন অল্প পরিমাণ খাদ্য তৈরি করে যে নিজের প্রয়োজনেই মেটাতে পারে না। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এত অল্প পরিমাণ খাদ্য তৈরি করে যে তার নিজের প্রয়োজনটাই সে মেটাতে পারে না। তাহলে কি তারা ডিপেন্ড করে অন্য লিফের উপরে, এই লিফটাকে বলা হয় প্যারাসাইটিক লিফ। তো সাধারণত নিচের দিকে লিফগুলো প্যারাসাইটিক লিফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা মরফোলজি বাদেও কিছু কিছু ফিজিওলজি এখানে পড়লাম, কারণ এই কথাগুলো ভবিষ্যতে অন্য জায়গায় নাও শুনতে পারো, এই জন্য আমি বলে দিলাম কথাগুলো। আচ্ছা, এখন আগে স্পাইকলেটটা একটু আলোচনা করে আসি। এইটা, এই যে এক একটা দানা, ঠিক আছে, এক একটা দানা, এক একটা স্পাইকলেট, এই একটা স্পাইকলেটকে যদি ওপেন করা যায় তাহলে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে, ঠিক আছে। এটা হলো ধানের ভিতরে দানা হওয়ার আগেই ধানের মতো দেখতে যেগুলো, সেটাকে যদি আমরা হাত দিয়ে দুই ভাগ করি, স্প্লিট করি, তাহলে এই স্ট্রাকচার গুলো দেখা যাবে। সেই স্ট্রাকচারের মধ্যে সবার নিচে দুটো সাদাটে, এইটা একটা এবং এটা একটা, সাদাটে দুটো স্ট্রাকচার দেখা যায়। এই দুটোর নাম হলো এমটি গ্লোম, এমটি গ্লোম, ওকে। আর এরপরে দুটো, একটা ছোট একটা বড়, দুই পাশে দুটো স্ট্রাকচার দেখা যায়। ধানের তুষ যেটা সেটা ছোটটার নাম হলো পেলিয়া আর বড়টার নাম হলো লেমা, LEMM, লেমা। এই লেমার উপরেই সাধারণত কোন রাইসে শুং থাকে, কোন সব রাইসে শুং থাকে না, কোন রাইসে শুং থাকে, কখনো ছোট থাকে কখনো বড় থাকে, এটাকে বলা হয় শুং, এটাকে আউন বলা হয়, ঠিক আছে। তাহলে এই এমটি গ্লোম এবং লেমা পেলিয়া, দে আর দ্য নট পার্ট অফ এ ফ্লোরেট, তারা কিন্তু ফুলের অংশ নয়, কারণ এরা হলো মঞ্জুরি পত্র, ঠিক আছে, এরা হলো মঞ্জুরি পত্র। তাহলে এর ভিতরে ফ্লোরেট থাকবে। ফ্লোরেট আমরা বলছি ধানের ক্ষেত্রে একটা ফ্লোরেট থাকে, অর্থাৎ অ্যান্ডোসিয়াম থাকবে, গাইনোসিয়াম থাকবে, আর কি থাকবে, থাকবে ক্যালিক্স করোলা মিলে একটা স্ট্রাকচার থাকবে যার নাম হবে লডিকুল। লডিকুলটা খুবই ছোট, এই জায়গায় দেখাই যাচ্ছে না, এই এর গোড়ায় দুটো স্ট্রাকচার থাকে লডিকুল। এটা হলো গাইনোসিয়াম, ঠিক আছে, এটা হলো গাইনোসিয়াম, এটা হলো ওভারি,
আর এই দুইটা স্টিগমা, ঠিক আছে, ফেদারি দুইটা স্টিগমা থাকে। এগুলো হলো স্টামেন। স্টামেন 6টা স্টামেন আছে, রাইসের ক্ষেত্রে 6টা স্টামেন থাকবে। এগুলো হলো অ্যান্থার, এই অ্যান্থার গুলো হলো ভার্সেটাইল, ঠিক আছে। তাহলে এইটা এইটা এবং লেমা পেলিয়া এরা হলো মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্রের ভিতরে কি থাকবে? ফ্লোরেট থাকবে। রাইসের ক্ষেত্রে একটা ফ্লোরেট থাকে, হুইটের ক্ষেত্রে 2 থেকে 7টা ফ্লোরেট থাকে। এই জায়গায় ওই ছবিটাই আবার এই জায়গায় একটু ক্লিয়ার হবে। এই যে দেখো এখানে এইটাতে দেখা যাচ্ছে, মনে করো ওইটা একটা, এই যে এইটা এবং এইটা হলো, এইটা এবং এই দুটো হলো এমটি গ্লোম, ঠিক আছে। এইটা হলো পেলিয়া, এটা হলো লেমা, আর এইটা হলো গাইনোসিয়াম। দুইটা স্টিগমা, ফেদারি স্টিগমা থাকে। এই যে দুটো লডিকুল মেমব্রেনাস, দুটো যে স্ট্রাকচার থাকে লডিকুল, আর এরা হলো স্টামেন, ঠিক আছে, এরা হলো স্টামেন। এই টোটালটাই হলো একটা স্পাইকলেট। তাহলে আমরা লেমা পেলিয়া এমটিগুলো বাদ দিলে বাকিটাকে ফ্লোরেট বলবো। এখানেও ওই ফ্লোরেটটা আছে, এখানেও বোঝা যাচ্ছে স্পষ্ট। এটা হলো এই যে এমটি গ্লোম, এই যে এই দুটো হলো এমটি গ্লোম, এটা হলো লেমা পেলিয়া, ঠিক আছে। তাহলে আমরা ফ্লোরেট এবং স্পাইকলেট সম্পর্কে জানলাম। এরপরে আমি ক্যারিওপসিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ক্যারিওপসিস, একটা ধান যদি কল্পনা করো, একটা রাইস ধান, তাহলে রাইস কিন্তু এরকম একটা জিনিস, যে এরকম সাদাতে দুটো গোটার দিকে এমটি গ্লোম থাকে, পেলিয়া থাকে, লেমা থাকে, আর এর ভিতরের দিকে অভারিটা ডেভেলপড হয়ে ফলে পরিণত হয়। অভারিটা ডেভেলপড হয়ে ফলে পরিণত হয়, ঠিক আছে। তাহলে রাইসের ক্ষেত্রে দেখো, আমরা যদি একটা ফল দেখতে চাই, তাহলে এমটি গ্লোম এবং লেমা পেলিয়াকে কি খুলে ফেলতে হবে, এগুলো সেপারেট করতে হবে। সেপারেট করলে আমরা যেটা পাবো সেটা হলো রাইসের একটা ফ্রুট। রাইসের একটা ফ্রুট, এখানে ছবি আছে, ঠিক আছে, দেখো এখানে এই যে একটা রাইস ছিল, রাইসের এই যে লেমা এবং পেলিয়া, ঠিক আছে, এটা টোটাল রাইসটা, ঠিক আছে। এই যে গোড়ার দিকে দুটো গুলুম আছে, এটাকে সেপারেট করা হতো, পেলিয়া লেমাকে আলাদা করা হলো, পেলিয়াকে আলাদা করা হলো, করলে পরে যে চালটা পাই সেটা আসলে ফ্রুট। এটাই হলো ক্যারিওপসিস। ওকে, ক্যারিওপসিস। এখানে এমব্রায়ো থাকবে, এখানে কোটাইলেটন থাকবে, এটা হলো একটা ফল। তাহলে এখানে বীজ কোথায়? ঠিক আছে, তাহলে এখানে বীজ কোথায়? বীজ হলো এই ফলটারই একটা ছবি এখানে নিচে দেওয়া আছে। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, যে এইটা টোটালটাই হলো একটা এন্ডোস্পার্ম। রাইট, এন্ডোস্পার্ম এবং এমব্রায়ো মিলে আসলে ফ্রুটটা, ঠিক আছে। একটা ফ্রুট হলো একটা ক্যারিওপসিস। তোমরা জানো যে ফ্রুটের উপরে ফ্রুট পেরিকার্প থাকে, ফল ত্বক থাকবে, আবার বীজের উপরে বীজত্বক থাকে, তাই না, সিড কোট থাকে। ক্যারিওপসিস হলো একটা স্পেশাল ফ্রুট যেখানে ফল ত্বক এবং বীজত্বক অর্থাৎ পেরিকার্প এবং সিড কোট মিলে একটা ফিউজড হয়ে একটা খুবই পাতলা একটা লেয়ার তৈরি করে। আবার বলছি, এখানে পেরিকার্প এবং সিড কোট মিলে একটা পাতলা লেয়ার তৈরি করে, সেই পাতলা লেয়ারটাই ফলের চারিদিকে লাগানো থাকে, ফলের চারিদিকে লাগানো থাকে। এই জন্য রাইসের ক্ষেত্রে যদি আমরা ওই পাতলা ফল ত্বকটাকে আলাদা করতে চাই, যে সিড কোট পেতে চাই, সিড পেতে চাই, এটা সম্ভব না। যখনই আমরা পেরিকার্প আলাদা করব, সঙ্গে সঙ্গে সিড কোটটাও আলাদা হয়ে যাবে, সিডের একটা অংশ চলে যাবে, তখন শুধুমাত্র এন্ডোস্পার্মটা থাকবে, যেটা আমরা খাই, এন্ডোস্পার্ম শর্করাটা থাকবে, সাদা অংশটা থাকবে। সো এটা রাইসের ক্ষেত্রে সম্ভব না। তাহলে এই যে থিওরিটা, এই থিওরিটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যে তোমাদেরকে কেউ কেউ বিব্রত করার জন্য কোশ্চেনটা করতে পারে, রাইসের একটা ফল কোনটা। রাইসের ফল হলো এমটিকুলুম এবং লেমা পেলিয়া যদি বাদ দাও, তাহলে এমব্রায়ো যদি ওইখানে লেগে থাকে, দেখো লেমা পেলিয়া আলাদা করার সময় অনেক সময় এমব্রায়োটা খুলে যায়, কিন্তু খুলে গেলে আর সেটা ফ্রুট থাকলো না, এমব্রায়োটা চলে গেল। সো এমব্রায়োটা যদি এখানে লেগে যায়, লেগে থাকে, লেমা পেলিয়া বাদ দিলাম, তাহলে এটা হলো ইটস এ ফ্রুট। ফ্রুটের উপরে পেরিকার্প এবং সিড কোট এতই ফিউজড এবং পাতলা, দুটো মিলে একটা পাতলা লেয়ার তৈরি করে, ওইটাকে আর আলাদা করা সম্ভব না। এই জন্য ওখান থেকে সিড আলাদা করা সম্ভব না।
কিন্তু এই থিওরিটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটাই হলো কথা। তাহলে আমরা গ্রামীণ ফ্যামিলি মোটামুটি জানলাম। ওকে, আমরা ছিলাম পরের চ্যাপ্টার আর কি, যেটা গত ক্লাসে একটু শুরু করছিলাম আমরা, যে মরফোলজি অফ স্পেসিফিক প্লান্ট। মরফোলজি অফ স্পেসিফিক ক্রপ প্লান্ট, এখানে আমরা লিস্ট দেখছিলাম আমি, এবং গত ক্লাসে এটা বলছিলাম যে প্র্যাকটিক্যালি আমাদের 5টা করানো হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালি 5টা করানো হয়, ব্রিঞ্জাল, চিলি, সুইট গোর্ড, রাইস এন্ড কান্ট্রি বিন। এই 5টা হলো প্র্যাকটিক্যাল ক্লাসে করা হবে। যদি না হয় আমি হয়তো থিওরি ক্লাসে এইভাবেই তোমাদেরকে ছবি এঁকে এঁকে বোঝাই দিব। ঠিক আছে, কিন্তু পরে আপাতত প্র্যাকটিক্যাল হবে এটাই ধরে নিচ্ছি আমরা। তো বাকিগুলোর মধ্যে যেগুলো পড়ানো হবে, হ্যাঁ বলো বলো। হ্যালো, কে কিছু বলছিলা? হ্যালো, স্যার ওই আম্বিলি ফ্রি ফ্যামিলিটার হ্যাঁ এন্ড্রোসিয়াম দেখাবো, আর গাইনোসিয়ামটা একটু হ্যাঁ দেখাবো পড়ানোর কথা ছিল। হ্যাঁ দেখাবো ওইটা জি দেখাবো স্যার, আমি। ঠিক শুনতে আছে, পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা? হ্যালো, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার। ওকে আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে, আমরা বলছিলাম যে গত ক্লাসে আম্বেলিফেরি ফ্যামিলির ওইটা আমি পরে দেখাবো, আমার মনে আছে, পরে দেখাবো। ঠিক আছে, আমরা ব্রিঞ্জাল, চিলি, সুইট গোর্ড, রাইস, কান্ট্রি বিন এগুলো প্র্যাকটিক্যালে হবে। আমরা গত ক্লাসে শুরু করছিলাম সম্ভবত গ্রাউন্ডনাট প্লান্ট। গ্রাউন্ডনাট প্লান্টের এই জায়গাগুলো বলা হয়ে গেছে, পেপিলোনিসির নোডিউল সম্পর্কেও বলা হয়ে গেছে, তাই না? নোডিউল পর্যন্ত বলা হয়ে গেছে, মনে আছে? নোডিউল সম্পর্কে গত ক্লাসে বলছিলাম, রাইজোবিয়াম, লিগুম, রাইজোবিয়াম, সিম্বায়োসিস, মনে রাখিও কিন্তু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন হলো জি স্যার। স্টেম, লিফ, এগুলোর এখানে একটু একটু করে পড়ে যাই, পরে আমি ছবিতে ক্লিয়ার হবে জিনিসগুলো। ওকে, স্টেম গুলো বলছে ইয়ং স্টেম সলিড বাট ওল্ডার ইজ হলো। ইয়ং অবস্থায় স্টেম গুলো সলিড থাকবে, ওল্ডার হলো হবে। স্টেম অফেন হেয়ারি উইথ সফট ইন্টারনোড, ইন্টারনোড গুলো সফট হয়, যদি নাড়াচাড়া করো সহজেই ভেঙে যায়। দেয়ার আর 2 টাইপস অফ ব্রাঞ্চ, ভেজিটেটিভ ব্রাঞ্চ আর রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চ। 2 ধরনের ব্রাঞ্চ থাকে, ভেজিটেটিভ ব্রাঞ্চ এন্ড রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চ, ছবিতে ক্লিয়ার হবে। লিভ গুলো পেরিপিনেট টাইপ, কম্পাউন্ড, অল্টারনেট, স্টিপুল। ও তোমাদেরকে ডাইস্টিকাসটা বলা হয়নি না? জি স্যার, ওটা স্যার আচ্ছা বলা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা শেষ করে তারপর ওখানে গিয়ে ছবিতে বলে দিব। এখন ছবিতে একবার দেখালে হয়ে যাবে। লিফ হলো পেরিপিনেট, কম্পাউন্ড, অল্টারনেট, স্টিপুল, অ্যাডনেট, এটা মনে রাখিও। স্টিপুল, অ্যাডনেট, পেরিপিনেট শব্দটা মনে রাখিও। পেটিওল ফেয়ারলি লং উইথ 2 পেয়ার অফ লিফলেট। ইনফ্লোরেসেন্স flowers occurs either solitary or cluster of about 3 or more flowers from the leaf axis. 3টা অথবা 4টা ফুলের একটা করে গুচ্ছ থাকে, অথবা এককভাবে ফুল তৈরি হতে পারে। আচ্ছা, ফ্লাওয়ার জাইগোমরফিক, ব্রাকটিয়েট, তার মানে মঞ্জুরি পত্র থাকবে। সেসাইল মানে হলো পেডিসেল থাকবে না। বাইসেক্সুয়াল, পেপিলিওনেসিয়াস, এটা জানো, প্রজাপতির মতো। ইয়েলো ইন কালার, হলুদ রঙের। ক্যারিট এ লং ক্যালিক্স টিউব, লম্বা ক্যালিক্স টিউব, অর্থাৎ বৃতির গোড়ায় একটা লম্বা টিউবের মতো স্ট্রাকচার গঠন করে, হুইচ গিভস দ্য ফলস অ্যাপিয়ারেন্স অফ পেডিসেল। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, যে বলাই আছে যে ফ্লাওয়ারটা সেসাইল, ফুলের বোটা নাই, কিন্তু লং ক্যালিক্স টিউব থাকার কারণে একটা লম্বা ফুলের বোটার মতো একটা জিনিস দেখা যায়, যে বলছে যে হুইচ গিভস দ্য ফলস অ্যাপিয়ারেন্স অফ পেডিসেল। এটা ছবিতে ক্লিয়ার হবে, বাকিটা একটু মনে রাখিও, এই জায়গাগুলোই আমি টাচ করব। ক্যালিক্স হলো সেপাল 5,
Gamocephalous, tubular cylinder ending with 5 lobes, petals 5, polypetalous, arising on calyx tube, estivation vexillary. Vexillary তো সম্পর্কে তোমরা জানো। Androecium, stamen 10, monoidal fuzz মানে এক গুচ্ছক, এর মধ্যে আউট অফ 10 8 আর ফার্টাইল, 2 আর স্টেরাইল। 8টার মধ্যে এই 10টার মধ্যে 8টা হলো ফার্টাইল, 2টা স্টেরাইল। আবার 8টা ফার্টাইলের মধ্যে ডাইমরফিক আছে, 4টার ইলংগেটেড অ্যান্থার আছে আর 4টার রাউন্ড অ্যান্থার আছে। ঠিক আছে, এই দুই ধরনের অ্যান্থার থাকা, একটা ফুলেই দুই ধরনের অ্যান্থার থাকা, এটাকে বলা হচ্ছে ডাইমরফিক, মানে দুই ধরন। ডাই অর্থ দুই, মরফিক অর্থ দুই ধরনের মরফোলজি। স্টামেন হলো 10টা, তার মধ্যে 8টা ফার্টাইল, 2টা স্টেরাইল। আর 8টা ফার্টাইলের মধ্যে 4টা হলো ইলংগেটেড অ্যান্থার থাকবে আর 4টা হলো রাউন্ড অ্যান্থার থাকবে। Carpel 1, ovary superior, unilocular with 1 to 3 ovules, style cylinder, pass through the calyx tube, and monoidal fuzz staminal bundle, stigma club shape, placentation marginal. ঠিক আছে, যেই শব্দগুলো জটিলতা দেখা যাচ্ছে সেগুলো আলোচনা হবে, বাকি শব্দগুলো সবগুলো পরিচিত। আমি ছবি দেখে আলোচনা করলে বাকি সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। পট, ইনডেহিসেন্ট পট, ফেটে যায় না। ইনডেহিসেন্ট পট carried on long gynophore, 2 to 3 seed per pot. প্রত্যেকটা পটে 1 থেকে 3টা পট বীজ থাকে। ওকে, এটা হলো ছবিটা। এই ছবিটা আগেও দেখিয়েছি তোমাদেরকে, যে গ্রাউন্ডনাট প্লান্টটা হলো একটা স্পেশাল ধরনের প্লান্ট। এই কথাটা তোমাদের ক্লাসে বলছি, সম্ভবত আমি আবার বলছি, যে গ্রাউন্ডনাট হলো স্পেশাল ধরনের প্লান্ট। গ্রাউন্ডনাটের ক্ষেত্রে ফুলগুলো মাটির উপরে হয়, কিন্তু ফলগুলো মাটির নিচে ধরে। ফুলগুলো মাটির উপরে, ফলগুলো মাটির নিচে। এই ফুলগুলো এর মরফোলজিতে অনেকগুলো কথা আমি এখানে বলে দিচ্ছি। যে পাতার যে বর্ণনা ছিল, পাতার বর্ণনা ছিল যে এটা পেরিপিনেট কম্পাউন্ড। পেরিপিনেট কম্পাউন্ড আমরা জানি, যদি শীর্ষে দুটো পাতায় শেষ হয় তখন আমরা পেরিপিনেট বলি, একটা পাতায় শেষ হলে ইমপেরিপিনেট বলি, এবং প্রত্যেকটা লিফে 4টা করে লিফ ব্লেড থাকে, এই কথাটা এখানে বলা ছিল। ফুলগুলো ছিল ইয়েলো ইন কালার। ওকে, আর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখলাম, সেটা হলো যে ফুলগুলো মাটির উপরে, বাট ফলগুলো মাটির নিচ থেকে কালেক্ট করা হয়। ঠিক আছে, এখানে ফলের ছবিগুলো আছে, যে দেখো এই যে ফলগুলো মাটির নিচে। আর এই জিনিসগুলো, এই যে এটা একটা ছোট ওভারি ডেভেলপ হয়ে আস্তে আস্তে মাটির নিচে যাচ্ছে কিভাবে, সেটা আমি দেখাবো তোমাদেরকে। এই পরের ছবিটাতেই আছে, এই যে এখানে আছে, দেখো এখানে আগে অন্যান্য, এটা হলো হাতে ড্রয়িং করা ছবি, অর্থাৎ এক্সটার্নাল মরফোলজি যদি ড্রয়িং করা হয় তাহলে এরকম ড্রয়িং করলেই হবে। ঠিক আছে, এটা আমার হাতে ড্রয়িং করা। এখানে রুট গুলো ট্যাপ রুট সিস্টেম, নোডিউল আছে এরকম বলা ছিল। পাতার বর্ণনা বলা ছিল, দেখো যে কম্পাউন্ড লিফ, এবং পাতার দুই জোড়া লিফলেট থাকে। আর আরেকটা জিনিস বলা ছিল, স্টিপুল গুলো অ্যাডনেট। স্টিপুল উপপত্র পাতার গোড়ায় যেহেতু লেগে আছে, এটাকে অ্যাডনেট টাইপ স্টিপুল বলা হচ্ছে। ঠিক আছে, আর বলা ছিল যে 2 ধরনের ব্রাঞ্চ থাকে, যেটা মেইন ব্রাঞ্চ, সেখানে কখনোই ফুল হবে না, এর কক্ষ থেকে ফুল বের হবে। এর কক্ষ থেকে ইনফ্লোরেসেন্স বের হবে, যেখান থেকে 2-3টা করে ফুল, প্রথমের দিকে ফুল থাকবে, পরে এগুলো ফলে পরিণত হবে। এই ব্রাঞ্চটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চ। এখানে কোনো পাতা তৈরি হবে না আবার। আর এই মূল ব্রাঞ্চটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ ব্রাঞ্চ। ঠিক আছে, ফুলের বর্ণনায় বলা ছিল, যেটা বলা ছিল যে ফুলটা হলো জাইগোমরফিক, পেপিলিওনেসিয়াস। আর একটা কথা বলা ছিল যে ক্যালিক্সটা বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। ওকে, শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তোমাদেরকে ওই বাচ্চার কান্নার শব্দ তোমরা পাও না? জি স্যার, শোনা যাচ্ছে। পাইছিলাম স্যার। পাইছিল না? কি করবো পাই স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি যেখানে ছিলাম, যে কথাটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম যে ফুলগুলো মাটির উপরে, ফলগুলো মাটির নিচে।
ঠিক আছে, একটা কথা বলছিলাম। আর একটা কথা বলছিলাম যে ফুলগুলো হলো সেসাইল ফ্লাওয়ার, অর্থাৎ দে হ্যাভ নো পেডিসেল, তাদের ফুলের বোটা থাকে না। কিন্তু এইখানে একটা ফুলের বোটার মতো জিনিস দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা? ফুলের বোটা, আসলে এটা ফুলের বোটা নয়, এটা হলো ক্যালিক্স এর গোড়াগুলো এভাবে লম্বা হয়ে গিয়ে একটা ক্যালিক্স টিউব তৈরি করে। ঠিক আছে। আর তাহলে অভারিটা কোথায় থাকবে? যদি এটা ফুলের বোটা হতো তাহলে অভারিটা থাকতো এই জায়গায়, তাই না? ফুলের বোটাতে অভারিটা থাকতো এই জায়গায়। যেহেতু এটা ফুলের বোটা নয়, এটা হলো ক্যালিক্স টিউব, এবং আমরা বলছি যে এখানে কোনো পেডিসেল থাকে না, তাহলে অভারিটা আছে হলো প্রকৃতপক্ষে যদি ওপেন করা যায় অভারিটা থাকবে এখানে। ঠিক আছে, এখানে এর ভিতরে অভারি থাকবে, অভারির মাথায় যে স্টাইলটা থাকবে সেই স্টাইলটা লম্বা হয়ে গিয়ে এইখানে স্টিগমা ওপেন থাকবে, এবং অ্যান্ড্রোসিয়ামের যে ফিলামেন্ট গুলো তার উৎপত্তি হবে এখান থেকে তৈরি হয় এর ভিতর দিয়ে গিয়ে স্টামেন গুলো এখানে ওপেন হবে এরকম। তাহলে এই জায়গাটা ফুলের বোটা নয়, এটা উপরের দিকে ক্যালিক্স টিউব, আর এর ভিতরে আবার একটা ওই যে স্টামেনের যে ফিলামেন্ট গুলো আছে তার একটা টিউব আছে, ওইটা একটা টিউব থাকে, দুইটা টিউবের মধ্য দিয়ে কি বের হয়? এই যে স্টাইলটা লম্বা হয়ে গিয়ে এখানে স্টিগমা বের হয়, আর অভারিটা থাকে এই জায়গায়। এটা মনে রাখতে হবে, অভারিটা এই জায়গায়। তাহলে এটা ফুলের বোটা নয়, যদিও ফুলের বোটা বলে ভুল হচ্ছে। এই ফুলটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তোমরা জানো যে যে কোনো প্লান্টের যে পার্টস এর যে মুভমেন্ট আছে, ফটোট্রপিজম যেমন হেলিওট্রপিজম, এই শব্দগুলো নিয়ে আলোচনা হয়েছে তোমাদের সঙ্গে আমার। হেলিওট্রপিজম, ফটোট্রপিজম। ফটোট্রপিজম হলো যদি কোনো গাছকে জানালার কাছে রেখে দাও তাহলে লাইটের দিকে গাছটা বেঁকে যায়, আলোর দিকে গাছটা বেঁকে যায়। এই যে মুভমেন্টটা, এটাকে বলা হয় ফটোট্রপিজম। ট্রপিজম শব্দের অর্থ হলো যে মুভমেন্ট অফ প্লান্ট or plant parts in response to environmental condition. এনভায়রনমেন্টাল কন্ডিশনের রেসপন্সে গাছের কোনো অংশের যে মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটাকে বলা হয় ট্রপিজম। তো ফটোট্রপিজম, হেলিওট্রপিজম, এই শব্দগুলো আমরা জানি। তো আরেকটা ট্রপিজম আছে জিওট্রপিজম। জিওট্রপিজম অর্থাৎ গ্রাভিটেশনাল ফোর্সের দিকে এবং অ্যাগনেস্ট টু দ্য গ্রাভিটেশনাল ফোর্স, ইন রেসপন্স টু গ্রাভিটেশনাল ফোর্স গাছের পার্টস গুলো মুভ করে। সাধারণত গাছের যে শুট গুলো আছে, শুট অর্থাৎ কাণ্ড, লিফ, এরা মুভ করে হলো অ্যাগনেস্ট দ্য গ্রাভিটেশনাল ফোর্স, অর্থাৎ গ্রাভিটেশনাল ফোর্স হলো নিচের দিকে, স্টেম কিন্তু বড় হয় উল্টা দিকে। ঠিক আছে, আর রুট গুলো মুভ করে হলো টুয়ার্ডস দ্য গ্রাভিটেশনাল ফোর্স। সো রুটের মুভমেন্ট হলো পজিটিভ জিওট্রপিজম, আর শুটের মুভমেন্ট হলো নেগেটিভ জিওট্রপিজম, এগেইনস্ট দ্য গ্রাভিটেশনাল ফোর্স, জিওট্রপিজম। ঠিক আছে, তো গ্রাভিটেশনাল ফোর্সের রেসপন্সে প্লান্ট পার্টসের যে মুভমেন্টটা হয় সেটাকে বলছি আমরা জিওট্রপিজম। তো এই প্লান্টটার ক্ষেত্রে এটা একটা স্পেশাল প্লান্ট, সৃষ্টিকর্তার রহস্য যে এই প্লান্টটা বিফোর ফার্টিলাইজেশন, এই যে ফুলের যে অংশটা আছে, এই শুট, এটা তো মাটির উপরের অংশ, তো শুট, এই শুটের হবে কি নেগেটিভ জিওট্রপিজম শো করবে, তার মানে ফুলটাও নেগেটিভ জিওট্রপিজম শো করবে। কিন্তু আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে, ফার্টিলাইজেশনের হওয়ার পর, আফটার ফার্টিলাইজেশন এই অভারিটার জিওট্রপিজমটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তারা নেগেটিভ জিওট্রপিজম থেকে পজিটিভ জিওট্রপিজম তারা রেসপন্স করা শুরু করে। তার মধ্যে হরমোনাল একটা চেঞ্জ হয় যার জন্য সে পজিটিভ জিওট্রপিজম শো করে। তোমরা জানো যে একটা ফুলের ফার্টিলাইজেশনের পরে ফুলের ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম এগুলো সবগুলো ঝরে পড়ে, আর অভারিটা আস্তে আস্তে বড় হয়ে ফলে পরিণত হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এই ফুলটার ফার্টিলাইজেশনের পরে অভারিটা কোথায় আছে? এই জায়গায় আছে, সেই অভারিটা এখানে থেকে যাবে, ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম, এই ক্যালিক্স টিউব এগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে এই অভারির মধ্যে তখন পজিটিভ জিওট্রপিজম একটা শক্তি কাজ করবে, অর্থাৎ ওই অভারিটা আস্তে আস্তে মাটির নিচের দিকে যেতে থাকবে। এই ছবিটা থেকে এই ছবিটাতে আসো, এই অভারির গোড়ায় তখন যে সেলগুলো থাকে তাদের
রিপিটেড ডিভিশন হয়, রিপিটেড ডিভিশন হয়ে একটা গাইনোফোর নামক একটা স্ট্রাকচার গঠন হতে থাকে। যেহেতু ওভারিটা অভিকর্ষ স্তরণের দিকে মুভ করতে থাকে, ওর গোড়ায় যে টিস্যুগুলো আসে সেই টিস্যুগুলো মাল্টিপ্লিকেশন হয়ে গাইনোফোর নামক একটা স্ট্রাকচার গঠন করে। এই ছবিটাতে এটা ক্লিয়ার, ঠিক আছে? এটা উপরের ফুল, নিচের ফুলটা ফার্টিলাইজড হয়ে গেছে। এই যে এই জিনিসটা হলো গাইনোফোর, আর এই যে মাথায় যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো ওভারি, ফার্টিলাইজড ওভারি। সেটা ওই যে পজিটিভ জিওট্রপিজম শো করার কারণে এটা মাটির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক আছে? এর পরের এটাতে দেখা যাচ্ছে স্পষ্ট যে এটা অলরেডি মাটির নিচে চলে গেছে। এটা হলো ফল, ঠিক আছে? এই মাটির নিচেই ফলগুলো ম্যাচুর হবে এবং মাটির নিচ থেকে পরবর্তীতে এটা হারভেস্ট করা হবে। সো এই মরফোলজি থেকে একটা জিনিস, এগ্রিকালচারিস্ট হিসেবে এই মরফোলজিটা জেনে আমাদের কি লাভ? মরফোলজি জেনে আমাদের যেটা লাভ হলো, কারণ আমাদের এগ্রিকালচারিস্টের টার্গেট কি? আমাদের এগ্রিকালচারিস্ট টার্গেট হলো টু ফিড দ্য এভার ইনক্রিজিং পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হলো টার্গেট। আবার বলছি, এগ্রিকালচারিস্টের টার্গেট কি? টু ফিড দ্য এভার ইনক্রিজিং পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। ক্রমবর্ধমান মানুষকে খাওয়ানো হলো এগ্রিকালচারিস্ট টার্গেট। আর কিভাবে টার্গেট আমরা ফুলফিল করি? আমরা টার্গেট ফুলফিল করি এইভাবে যে আমরা প্রপার ম্যানেজমেন্ট অফ প্লান্টকে আমরা প্রপারলি ম্যানেজ করি, যাতে সে প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেসিস করে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারে। সো আমাদের এগ্রিকালচারিস্টের কাজ হলো প্লান্টকে ম্যানেজ করা, একটা লক্ষ্যকে সামনে রেখে যে আমরা পৃথিবীর মানুষকে খাওয়াতে চাই। ইটস আওয়ার গোল, ঠিক আছে? গোল। আর আমাদের অ্যাক্টিভিটি হলো আমরা ম্যানেজমেন্ট করি প্লান্টকে। তো দেখো, গ্রাউন্ডনাটের মরফোলজি জানার পরে আমাদের একটা জিনিস যেটা কৃষকরা আগে থেকে জানে, তোমরা সায়েন্স জানবা, কৃষকরা এমনি প্র্যাকটিস টেকনোলজি জানবে, যে দেখো তাহলে গ্রাউন্ডনাট প্লান্টটা যদি শক্ত মাটিতে লাগানো হয় তাহলে কিন্তু এই এই যে পটগুলো এই শক্ত মাটি ভেদ করে মাটিতে প্রবেশ করতে পারবে না। সো এই ক্রপটাকে অবশ্যই নরম মাটিতে লাগাতে হবে, এবং এই জন্য এই ক্রপটা মোটামুটি একটু বেলে দোআঁশ মাটিতে ভালো হয়, যে মাটিগুলো সফট থাকে সেই মাটিতে সহজেই এই পটগুলো মাটির ভিতরে ঢুকে যায়। আবার এই ক্রপটা যদি বেশি ফলন যদি আমরা পেতে চাই, যখনই ফুল চলে আসবে গাছের গোড়ায় আর্থিং আপ করে দিতে হবে, নরম মাটি গাছের গোড়ায় তুলে দিতে হবে। যদি তুলে দেওয়া হয় তাহলে সহজে এই পটগুলো মাটির নিচে ঢুকে যাবে, ফলন বেশি হবে। আর যদি গোড়া শক্ত থাকে তাহলে দেখবা যে উপরে প্রচুর ফল ঠিকই আসছে, গাছটাও বড় কিন্তু কোনো ফল নাই। গাছ যখন পরে হারভেস্ট করবা তখন কোনো ফল পাবা না, ঠিক আছে? তাহলে এই হলো এখানকার ইনফরমেশন গুলো। আচ্ছা, এখন হলো আমরা হোল প্লান্ট সম্পর্কে এটা জানলাম। এখন একটা ফুল, এই যে একটা ফুলের এখানে ছবি আছে, এটা হচ্ছে ক্যালিক্স টিউব, আর ফুলের গোড়ায় মঞ্জুরি পত্র থাকে, এগুলোকে ব্রাক্ট বলা হয় অথবা কখনো কখনো ক্যাটাফাইল বলা হয় অথবা ব্রাক্ট বলা হয়। এগুলো কিন্তু মঞ্জুরি পত্র। আর ওভারিটা থাকে এই জায়গায়, ওভারিটা থাকবে। পাপড়িগুলো, এটা আমাদের যখন লিগোমিনিসি পড়ানো আছে তখন এটা বলা আছে যে পাপড়িগুলো 3 ধরনের, বড় একটা পাপড়ি থাকে, ছোট মাঝারি দুটো থাকে আর ছোট দুটো থাকে। প্রত্যেকটা দুটো করে নাম আছে, স্ট্যান্ডার্ড অর ভেক্সিলাম, উইং অর এলি, কিল অর ক্যারিনা। ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ডাইমরফিক এন্ডোসিয়াম, এটাও ইম্পর্টেন্ট, একটু আলাদা ধরনের। যেহেতু দেখো এই যে এই দুই মাথা দুটো হলো স্টেরাইল, আর বাকি 8টার মধ্যে এই 4টা হলো লম্বাটে আর এই 4টা হলো রাউন্ড স্টামেন। ওকে, এটা হলো ফিলামেন্টের কিছুটা অংশ, কিন্তু মূল ফিলামেন্টের অংশ এটা সকল স্টামিনের ফিলামেন্ট গুলো কম্বাইন্ড হয়ে একটা স্টামিনাল টিউব গঠন করে, যার ভিতর দিয়ে ওই যে ওভারির স্টিগমা গুলো এর ভিতর দিয়ে এখানে চলে যায়, ঠিক আছে? আর এর ফ্লোরাল ফর্মুলা, স্পেসিফিক মরফোলজির ফ্লোরাল ফর্মুলা এন্ড ফ্লোরাল ডায়াগ্রাম সবসময় ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবা। এর ফ্লোরাল ডায়াগ্রামটা হলো এটা, যে সবার বাহিরে যেটা আছে, যেটা থার্ড ব্রাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো ক্যালিক্স ইন্ডিকেট করছে। ক্যালিক্স হলো, সেপাল হলো 5টা এবং তারা জয়েন্টেড, স্টিভেশন ইজ ভালভেড। তারপরে ফার্স্ট ব্রাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হলো করোলার এখানে 3 ধরনের পেটাল আছে, সবচেয়ে বড়টার নাম ভেক্সিলাম, এই দুটোর নাম হলো উইং,
আর এই দুটোর নাম হলো কিল আর ক্যারিনা। ওকে, আর এস্টিভেশন, এই ধরনের এস্টিভেশনকে বলা হয় ভেক্সিলারি। তারপরে এটা হলো এন্ডোসিয়াম ইন্ডিকেট করছে এখানে 10টা স্টামিন আছে, তারা যেহেতু ইউনাইটেড মনোঅ্যাডাল ফাজ, এই জন্য একটা রেখা দিয়ে তাদেরকে যুক্ত করা আছে। আর সবার ভিতরে হলো গাইনোসিয়ামের ক্রস সেকশনের ছবি, এখানে মার্জিনাল প্লাসেন্টেশন যেহেতু এইভাবে ছবি দেওয়া আছে। আচ্ছা, ফ্লোরাল ফর্মুলা এন্ড ফ্লোরাল ডায়াগ্রাম, ডায়াগ্রাম তো লিখতে পারবা মনে হয়। ডায়াগ্রাম কিভাবে লিখবা? ডায়াগ্রাম তো এটা, ফর্মুলা কিভাবে লিখবা? ফর্মুলা সবার সামনে কি লিখতে হবে, অ্যাক্টিনোমরফিক আর নাকি জাইগোমরফিক? এটা কি হবে, অ্যাক্টিনোমরফিক হবে না জাইগোমরফিক হবে বলো? স্যার জাইগোমরফিক। জাইগোমরফিক। তারপরে এটা বাইসেক্সুয়াল নাকি ইউনিসেক্সুয়াল? স্যার বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল, কাজেই বাইসেক্সুয়াল সাইন হবে। তারপরে কি সাইন হবে এটার? স্যার হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্স কে দ্বারা, 5। রাইট, sir. কে দ্বারা রিপ্রেজেন্ট হবে, 5টা ইউনাইটেড ফার্স্ট ব্র্যাকেট দেয়া থাকবে। তারপরে করোলা দেয়া থাকবে স্যার 5টা, C1 1 Right. প্লাস 2 প্লাস স্যার Two, ব্র্যাকেটে আবার 2। 2, রাইট, হ্যাঁ। সি হলো ক্যালিক্স, করোলা রিপ্রেজেন্ট করবে। এখানে যেহেতু 3 ধরনের, একটা আলাদা থাকবে, দুটো আলাদা মুক্ত থাকবে, তারপরে দুটো থাকবে যুক্ত। তারপরে এন্ডোসিয়ামে 10 এবং দুই পাশে ইউনাইটেড থাকবে, মনোঅ্যাডাল ফাজ থাকবে। স্যার 9 প্লাস 1 কি লেখা যাবে? না, এইখানে তো মনোঅ্যাডাল ফাজ, ওইটা হলো আচ্ছা, সিমের ক্ষেত্রে, ওইটা সিমের ক্ষেত্রে। জি জি। ওইটা সিমের কান্ট্রিবিউনের জন্য ওইটা 9+1, বাট এইটাতে হলো মনোঅ্যাডাল ফাজ, 10টা একসঙ্গে। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ। আর গাইনোসিয়ামের ক্ষেত্রে জি লিখবা, ওভারি সুপেরিয়র নিচে টার্ম থাকবে, একটা কার্পেট থাকবে, 1 লিখবা। এই, জি স্যার। আচ্ছা, এখন আজকে এই পর্যন্তই নাকি? এ পর্যন্ত পড়ালাম, কিন্তু তোমাদেরকে ডায়াস্টিকাসটা আমি একটু দেখাবো। এর পরের ক্লাসে মরফোলজিক্যাল গুলো আর একটু দ্রুত যেতে হবে। নেক্সট ক্লাসটা শিডিউল করে নি আগে, বলো কবে? আজকে কি বার? রোববার। স্যার শনিবার স্যার। আজকে শনিবার, তাহলে স্যার সোমবারে তো সোমবার। ক্লাস আছে, আজকে শনিবার। হ্যাঁ, সোমবার 10:30টায়। আচ্ছা স্যার। ঠিক আছে, সোমবার 10:30টায়। আর স্যার নাফিসে ক্যাটা ফাইলটা আরেকবার যদি বলতেন। হ্যাঁ বলবো, ক্যাটা ফাইল বলবো, আর হলো ডায়াস্টিকাস বলবো। আর নাফিসে পানিশমেন্টটা মনে রাখিও। জি স্যার। ক্যাটা ফাইল হলো, স্যার না, মিষ্টির আমি তো দোকান বন্ধ স্যার। ইউনিভার্সিটি খুললে বলছি তো, ইউনিভার্সিটি খোলার পরে তোমাকে আমি দেখি নাই, তোমাকে দেখবো, তোমার কাছে মিষ্টি খাবো, সবাইকে খাওয়াবো। আচ্ছা, ক্যাটা ফাইল হলো, এই যে দেখো, যেখানে এই যে রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চের যে লিফ গুলো, আসলে এরা লিফ না, এটা মডিফাইড লিফ, এটাকে মঞ্জুরি পত্র বলে, এটাকে মঞ্জুরি পত্র, এগুলোকে বলে ক্যাটা ফাইল। ঠিক আছে, সাধারণত পাতার গোড়ায় এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে, এটাকে স্টিপুল বলে। ঠিক আছে, কিন্তু ফুলের ওখানে বা ইনফ্লোরেসেন্সে ব্রাক্ট যেটা থাকে সেটাকেই, ব্রাক্ট হলো কমন নেম, আর গ্রাউন্ড নাটে এর একটা স্পেশাল নামও বলা হয়, ক্যাটাফাইল বলা হয়, কাটার মতো দেখতে, যার জন্য ক্যাটাফাইল। ফাইল মানে লিফ, আর ক্যাটা মানে কাটার মতো, ক্যাকটাস থেকে ক্যাটাফাইল, এরকম শব্দটা। ঠিক আছে, আমি এটাকে এখান থেকে বের হচ্ছি, বের হওয়ার পরে তোমাদেরকে ডায়াস্টিকাস ওই জিনিসটা একটু দেখাবো। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড কি দেখতে পাচ্ছ? হ্যাঁ,
যেটা লিফের বর্ণনায় বলা ছিল যে অল্টারনেট, লিফ গুলো সিম্পল বাট অল্টারনেট। রাইসের গ্রামিনী ফ্যামিলির সিম্পল হলো প্রত্যেকটা নোড থেকে একটা করে লিফ বের হবে, অর্থাৎ এই নোড থেকে, এটা একটা নোড, এই নোড থেকে একটা লিফ বের হবে। এই লিফটা কিন্তু এই লিফটা এর শীত থাকবে, এটা এই পর্যন্ত শীত, পরবর্তী ইন্টারনোড পর্যন্ত শীত দিয়ে ঢাকা থাকবে, তারপর ব্লেডটা এইভাবে ওপেন থাকবে। ঠিক আছে, এই নোড থেকে এই লিফটা বের হবে, তাহলে প্রত্যেকটা নোড থেকে একটা করে লিফ বের হলে এটাকে আমরা বলি অল্টারনেট ফাইলোটেক্সি। ঠিক আছে, কিন্তু পজিশনটা যদি এরকম হয়, দেখো জাস্ট এই লিফটার এই লিফের জাস্ট উপরে হলো এই লিফ, এই লিফটার জাস্ট উপরে হবে এই লিফ, অর্থাৎ ফার্স্ট লিফের জাস্ট উপরে থাকবে থার্ড লিফের জাস্ট উপরে থাকবে হলো ফিফথ লিফ, আর এদিকে সেকেন্ড লিফের উপরে থাকবে ফোর্থের উপরে থাকবে সিক্সথ। এইভাবে যদি একটার উপরে থাকে, এরকম যদি অ্যারেঞ্জমেন্টটা হয়, তখন এই অ্যারেঞ্জমেন্টটাকে বলে ডাইস্টিকাস অ্যারেঞ্জমেন্ট। অল্টারনেট বাট অ্যারেঞ্জমেন্টটা তো এরকম হতে পারতো যে এই লিফটার জাস্ট উপরে এটা না থেকে এটা অন্যদিকেও তো থাকতে পারতো, ওই যে পশ্চিম দিকেও থাকতে পারতো বা এইদিকেও থাকতে পারতো, এটা না, এর জাস্ট উপরে থাকবে এটা, একটার পরে আরেকটা, আর এইটার জাস্ট উপরে থাকবে এইটা। ঠিক আছে, এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হচ্ছে ডাইস্টিকাস অ্যারেঞ্জমেন্ট। ওকে, তোমাদেরকে আম্বিলিফেরি ফুলের কি যেন অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দেখাতে চাইছিলাম, ওইটা দেখাবো, ওইটা আমি স্যার ভুলে গেছিলাম। স্টাইলোপোডিয়াম আর গাইনোস্টেজিয়াম। হ্যাঁ ঠিক আছে, আমি দেখাবো ওইটা। স্যার আমি ক্যারিওপসিস ফলটা কিরকম ওটা যদি একটু বলতেন। এটা অনেকক্ষণ ধরে বললাম, অনেকক্ষণ ধরেই বলছি। এটা ক্যারিওপসিস হলো এমন একটা ফল, যেই ফলটা সিড কোট, এটা দেখো ক্যারিওপসিস ফলটা হবে এমন একটা ফল, তার ক্যারেক্টার গুলো কিরকম হবে, এই ফলটা মনোকার্পেলারি সুপেরিয়র একটা কি বলবো গাইনোসিয়াম থেকে ডেভেলপ হবে, এটা ড্রাই ফ্রুট হবে, আর এই ফ্রুটের ফল ত্বক এবং সিড কোট মিলে ফিউজড হয়ে একটা পাতলা মেমব্রেনাস স্ট্রাকচার গঠন করবে। এই ধরনের ফলকে ক্যারিওপসিস বলে। এটা আমি বলছি অনেকক্ষণ ধরে বলছি, এটা যে ক্যারিওপসিস জিনিসটা কি, যেখানে ফল ত্বক, এই যে এই জায়গায় ছবিটা আছে, এই যে একটা এই যে একটা রাইস, ঠিক আছে, এখানে এমটি গুলম দুটো এবং লেমাপেলিয়া যদি সরানো যায়, তাহলে একটা ক্যারিওপসিস পাওয়া যাবে। ইটস এ ক্যারিওপসিস, ইটস এ ফ্রুট, রাইস ফ্রুট এটা। আর এই ফ্রুট থেকে যদি আমরা ফল ত্বক সরাতাম তাহলে বীজ পেতাম, কিন্তু এই ফল থেকে বীজ ত্বক এবং ফল ত্বক আলাদা করা যায় না। কারণ হলো এই ফল ত্বক এবং বীজ ত্বক দুটো মিলেই একটা পাতলা লেয়ার তৈরি করে, যে লেয়ারটাতে আমরা যে ভিটামিন বি এর উৎস বলি না, রাইসে ভিটামিন বি এর উৎস, ওই লেয়ারটা তৈরি করে, এটাকে আলাদা করা যায় না। এই থিওরিটা জানতে হবে, এটাই হলো ক্যারিওপসিসের ধরন। জি স্যার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সবাই সাবধানে থাকবা, বাসা থেকে কম বের হবা সবাই। স্যার স্টাইলোপোডিয়াম গাইনোস্টেজিয়াম দেখাতে। হ্যাঁ দেখাবো তো, বলছি ছবিতে নিয়ে এসে ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো, এক ফাঁকে দেখাবো। স্টাইলোপোডিয়াম গাইনোস্টেজিয়াম এই দুটো জিনিস। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।